আসসালামু আলাইকুম। আজকে বাফার প্রিলিমিনারি সম্পর্কে জানবো যে বাফার প্রিলিমিনারি কেমন হয়ে থাকে এবং বাফার রিটেন পরীক্ষায় মূলত কি কি বিষয় আসে এবং টপিকগুলো কি কি এবং বাফার কোশ্চেনগুলো কেমন। কোশ্চেনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কেমন রিটেন হয়ে থাকে, কোশ্চেনগুলো কেমন হয়। খুবই সহজ, তেমন কঠিন কোনো প্রশ্ন করে না। টপিকগুলো আলোচনা করার পূর্বে কিছু বেসিক জিনিস বাফা সম্পর্কে বলে রাখি। যারা বিষয়গুলো জানেন তারা তো জানেনই, যারা জানে না তাদের জন্য বলতেছি। প্রত্যেকটা বাহিনী তার নিজস্ব প্রিলিমিনারি প্রসেস ফলো করে। বাফাও এক্ষেত্রে ব্যতিক্রম। বাফা প্রথমে রিটেন এক্সাম নেয়, এরপর মেডিকেল, দেন ভাইবা, দেন আইএসএসবি। নেভি এবং আর্মিতে প্রথমে মেডিকেল হইলেও বাফা প্রথমে রিটেন এক্সাম নিয়ে থাকে। এক্ষেত্রে বাফা ব্যতিক্রম। আচ্ছা, বাফার প্রিলি যতবার ইচ্ছা দেওয়া যায়। ধরুন এখন বর্তমানে 95 বাফা চলতেছে, আপনি যদি প্রথম দিন ডিসকোয়ালিফাইড হন, চাইলে পরের দিনও আপনি গিয়ে পরের ডেটে আবার পরীক্ষা দিতে পারবেন। তাই বাফারেতে কোনো সমস্যা নেই। প্রিলিমিনারি আপনারা বাফাতে অনেকবার দিতে পারবেন, কিন্তু নেভি আর আর্মিতে একবারই দেওয়া যায় একটা কোর্সে। শুধু বাফাতে যখন নতুন করে আবার পরীক্ষা দিবেন, আবার আবেদন করতে হবে এবং নতুন রোল নাম্বার দিয়ে পরীক্ষা দিতে হবে। আগের রোল নাম্বার কিন্তু অ্যালাউ করবে না। পরে যে বিষয়টা যে বাফা যে প্রিলিমিনারি যে ডকুমেন্টসগুলি চায় সেটা প্রথম দিনই রিটেনের দিনই চেক করে। তাই আপনারা রিটেনের দিন সব ডকুমেন্টস নিয়ে যাবেন। বাফা রিটেনের সময় একটা কোশ্চেন বুক দিয়ে দিবে, যেটা দাগানো যাবে না। আপনারা ওই কোশ্চেন বুক দেখেই আপনার কোশ্চেন করবেন। মূলত এমসিকিউ পরীক্ষা হয়, আইকিউ, ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথ সবগুলো এমসিকিউতে হয়ে থাকে। তারা বারবার বলে দিবে যে এই কোশ্চেন বুকে যেন না দাগ দিই। তারপরেও অনেকে এখানে ম্যাথ করে রাখে, বিভিন্ন সময় দাগ দিয়ে রাখে। চেষ্টা করা উচিত দাগ না দেওয়ার। এবং আইকিউ থাকে 100 মার্কসের, ইংলিশ 50 মার্কস এবং ফিজিক্স ম্যাথ থাকে 50 মার্কসের। প্রতিটা এমসিকিউর জন্য 1 মার্কস করে থাকে। এবং আইকিউর জন্য মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় দেয়। এটা যদিও ভ্যারি করে। এবং ইংলিশের জন্য 30 মিনিট সময় এবং ফিজিক্স আর ম্যাথ পরীক্ষার জন্য 30 মিনিট সময় দেয়। ফিজিক্স আর ম্যাথ যারা দিবেন না, যারা অ্যাডমিন ব্রাঞ্চের, তাদের জন্য তো জিকে 30 মিনিট সময় দেয়। বাফাতে পাস মার্কস কত, এটা এক একটা এক্সাম ডেট এক এক রকম হয়। আইকিউ দেখবেন এক এক সেটে এক এক রকম প্রশ্ন করে, তাই সেট ভেদে ভিন্ন রকম পাস মার্কস থাকে। তারপরে চেষ্টা করবেন 60% পাওয়ার। 60% পেলে এটা সেফ। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই সবগুলো এমসিকিউ দাগাবার চেষ্টা করবেন, কোনো কিছু ছেড়ে আসবেন না। এবং প্রত্যেকটা এক্সাম ডেটে ভিন্ন ভিন্ন সেটে প্রশ্ন হয়ে থাকে। তারপরেও কিছু কিছু সেট রিপিট করে তারা, যে আপনি জানুয়ারি মাসের কোনো একটা ডেটে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু ডিসকোয়ালিফাইড হয়েছেন, আবার এপ্রিলে গিয়ে দিবেন, দেখবেন ওই সেট হইতেও পারে। আর বাফাতে মেইনলি মানুষ বেশি পরীক্ষা দেয় কারণ হচ্ছে 22 বছর পর্যন্ত ওরা অ্যালাউ করে। তা অনেকের বয়স শেষ হয়ে যাওয়ার পর বাফা ছাড়া আর কোনো অপশন থাকে না, তাই অনেকে বাফাতে এক্সাম দেয়। আর যে ধরনের ম্যাথ আসে সেখানে ক্যালকুলেটর মেইনলি লাগে না, তাই ক্যালকুলেটর অ্যালাউ করে না। সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, ল্যাপটপ তো নিবেন না, স্মার্ট ওয়াচ, সব কিছুই তারা একটা লকারের ভিতরে রেখে আসতে বলবে। আপনারা সবাই ওখানে রেখে আসবেন। এরপর যারা জিডিপি, এডিসি, এডব্লিউডিসি, ইঞ্জিনিয়ারিং, লগ, মেট্রিওলজি, এই সমস্ত ব্রাঞ্চগুলো যাবেন, আর তাদের জন্য ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষা দিতে হয়। এবং অ্যাডমিন ব্রাঞ্চের জন্য সাধারণ জ্ঞান পরীক্ষা আসে, এটা তো আপনারা জানেনই। এবং বাফাতে কয়েকবার হচ্ছে কোয়ালিফিকেশন পরীক্ষাটা দিতে হয়। প্রথমে গিয়ে আপনারা সবাই আইকিউ পরীক্ষা দিতে পারবেন, এর পরবর্তীতে তারা রেজাল্ট দিবে কিছুক্ষণ পর। যারা কোয়ালিফাই করবেন তারা তো নেক্সট পরীক্ষা দিতে পারবেন ইংলিশ, কিন্তু যারা কোয়ালিফাই করবে না তাদেরকে তখনই চলে যেতে হবে। এরপর ইংলিশ পরীক্ষা হবে। ইংলিশ পরীক্ষার পর পরীক্ষার রেজাল্ট দিবে। যারা কোয়ালিফাই করবেন তারা নেক্সট এক্সাম দিতে পারবেন। যারা ইংলিশ পরীক্ষায় ফেল করবেন তাদের চলে যেতে হবে তখন। থার্ডলি যারা ফিজিক্স অ্যান্ড ম্যাথ পরীক্ষা দিচ্ছেন, বা অ্যাডমিন ব্রাঞ্চে যারা, তারা জিকে পরীক্ষা দিচ্ছেন, বা যারা ফাইন্যান্স ব্রাঞ্চে তারা ফাইন্যান্স পরীক্ষা দিচ্ছেন, তাদের ফাইনাল রেজাল্ট দিবে ফিজিক্স অ্যান্ড ম্যাথের পর, মানে এই পরীক্ষাটা হওয়ার পর। এবার যারা কোয়ালিফাই করবেন তারা মেডিকেলের জন্য মেডিকেল পরীক্ষা দিতে পারবেন। এরপর হবে মেডিকেল। মেডিকেল এরপর হয়। পিলিতে তেমন একটা বেশি ক্যান্ডিডেট টিকে না, বাফার ভ্যাকেন্সি ইস্যু যদিও আছে, তারপরেও এটা ম্যাটার করে না। আপনারা পাস মার্কস পেলেই আপনারা রিটেন কোয়ালিফাই করবেন, কোনো সমস্যা নেই। এরপর মেডিকেলে বাফার মেডিকেল অনেক স্ট্রিক্ট হয় এবং অনেক বেশি বাদ যায়।
এবং বাফা যদিও টেম্পোরারি আনফিট অপশনটা রাখে, বাকিরা রাখে না। নেভিতে কোনো টেম্পোরারি নেই, আর্মিতে কোনো টেম্পোরারি অপশন নেই। বাফাতে টেম্পোরারি আনফিট দেয়। যদি কারো ডিএনএ সমস্যা থাকে বা ওয়েটের কোনো সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকলে তারা টেম্পোরারি আনফিট দিয়ে দিবে। আপনাকে হয়তো বলতে পারে ১ মাস পরে অমুক ডেটে আপনি আসবেন। তখন আপনার মেডিকেল কন্ডিশন চেক করে তখন আপনাকে যদি ফিট দেয় তখন আপনি ভাইভা দিতে পারবেন। তাই মেডিকেল প্রসেসটা, অনেকে আবার নকনি থাকে। তখন যদি আপনারা বলেন যে স্যার আমাকে টেম্পোরারি আনফিট দেন, আমি নিজেকে ফিক্স করে আসবো, তখন অনেক সময় মেডিকেল অফিসার এদিকে থাকে। রেড কার্ড হোল্ডার যারা তাদেরকেও অনেক সময় টেম্পোরারি আনফিট দেয় বা আনফিটই দিয়ে দেয়, এরকমও হয়। তো বাফা কখনো অন্য কারো কথা শুনে না। আপনি আর্মি থেকে আগে আইএসবি দিয়েছেন বা নেভি থেকে দিয়েছেন, ডাজেন্ট ম্যাটার বাফার কাছে। বাফার নিজস্ব যে যে প্রসেস ওইটা মেনটেন করে মেডিকেল করবে। আর যাদের নাকের সমস্যা সামান্য হাড় বাঁকা থাকলেও বাফা আপনাকে বাধ্যতামূলক ডিএনএ সার্জারি করতে বলবে। এবং ডিএনএ সার্জারি যারা করবেন তাদের একটু সময় লাগে রিকভার করতে, তাই এটা মাথায় রাখবেন। এবং আপনারা চাইলে এই জিনিসটা বাফাকে দিয়ে দেখাতে পারেন। এবং যদি পার্মানেন্টলি আনফিট দিয়ে দেয়, আপনি বলবেন যে আমি স্যার সার্জারি করাবো, আমাকে টেম্পোরারি আনফিট দেন, আমি অমুক ডেটে আসবো। কারণ প্রিলিমিনারি বারবার রিটেন পরীক্ষা দেওয়া একটা ভেজাল, তাই এটা আপনারা বলবেন যে মেডিকেল অফিসার যিনি থাকবেন। আর বাফার যে ভাইবাটা খুব কম সংখ্যক মানুষ দিতে পারে, তাই বাফার ভাইভাতে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন করে। যেমন বিভিন্ন যুদ্ধ বিমান নিয়ে জিজ্ঞেস করে যে ইয়াক 130 দেখছো কি না, মিগ-29 কি, F7BG, C-130J, এই সমস্ত জিনিস জিজ্ঞেস করে। যে কয়েকটা এয়ারক্রাফটের নাম বলো বাফার। আপনি অ্যাডমিন ব্রাঞ্চে হলেও আপনাকে যুদ্ধ বিমান সম্পর্কে জিজ্ঞেস করবে। বলবে F-35 কার, F-22 র্যাপটর কার, F-16, F-18, এগুলিও জিজ্ঞেস করছে অনেককে। আমাকে নিজেও জিজ্ঞেস করছিল। তারপর জিজ্ঞেস করে যে বিমান বাহিনীতে কেন আসতে চাও, আর্মিতে কেন না বা নেভিতে কেন না, ওগুলিতে কেন পরীক্ষা দাও নাই, এগুলো জিজ্ঞেস করে। তারপর কিছু ফিজিক্স এবং ম্যাথের সূত্র জিজ্ঞেস করে। আমাকে নিউটনের সূত্র জিজ্ঞেস করছিল এবং ম্যাথামেটিক্যাল কিছু সূত্র জিজ্ঞেস করতে পারে। এবং জিকে জিজ্ঞেস করে। এটা তো ডিপেন্ড করে এক একজনের ইসের উপর। এবং আপনার যে নাম্বার স্ক্রিপ্ট, আপনি কত নাম্বার পেয়েছেন, এটা ভাইভা বোর্ডে অফিসারের সামনে থাকে। আপনি আইকিউতে কত পেয়েছেন, ইংলিশে কত, এবং ফাইনালি যে ফিজিক্স ম্যাথ পরীক্ষা দিলেন এটাতে কত পাইছেন, সব কিছুই তার সামনে থাকে। তাই সেইটার উপর বেস করে আপনাকে বিভিন্ন কোশ্চেন করে। এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও যে যিনি অফিসার থাকেন, কন্ডাক্টিং অফিসার, তার সামনে থাকে। তাই সে একটা বুঝতে পারে আপনার সম্পর্কে, একটা অ্যাজাম্পশন তার তৈরি হয় যে আপনি কেমন ক্যান্ডিডেট, আপনাকে কী ধরনের প্রশ্ন করা উচিত। এবং আপনার মেডিকেল রিপোর্টও তার কাছে থাকে। এবং উনি জিজ্ঞেস করতে পারে, আমায় জিজ্ঞেস করছিল যে তুমি রিসেন্টলি ওয়েট কমাইছো, তো ওই সমস্ত বিষয়গুলি সে জিজ্ঞেস করছে। সে জানলো কীভাবে, তার সামনে মেডিকেল রিপোর্টটা থাকে। তো যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যে তোমার তো চোখের সমস্যা, যেটা আপনার মেডিকেল আইডেন্টিফাই করা হয়েছে, তো আপনি তখন স্বীকার করবেন যে হ্যাঁ আমি স্যার মেডিকেলের সমস্যা এই বিষয়। এই ছিল মেইনলি বাফার যে পরীক্ষার ইনস্ট্রাকশন। এবং এখন ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কী ধরনের টপিক পড়ে যেতে হবে, এবং যে বিগত বছরগুলিতে বা যে বিগত কোর্সগুলিতে কী কী প্রশ্ন এসে থাকছে, বাফাতে আসছে, এই প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রথমেই আপনারা যখন যাবেন তখন যে পরীক্ষার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে আইকিউ পরীক্ষা, যেটাতে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট বাদ যায়। আইকিউ পরীক্ষা প্রিপারেশন ছাড়া যায়, তাই এরা ডিসকোয়ালিফাইড হয়ে চলে আসে। এবং ভারী সংখ্যক একটা বাদ যায় আইকিউতে। তো আইকিউতে ভার্বাল থাকে এবং নন ভার্বাল থাকে, দুইটাই থাকে। এবং এটার জন্য আপনারা বিভিন্ন সোর্স থেকে প্রিপারেশন নিতে পারেন। আমি খুব দ্রুত আইকিউ সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ভার্বাল নন ভার্বাল দুইটাই। তো যারা খুব দ্রুত, যারা প্রিলিমিনারি দেবেন, তারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন বিভিন্ন বই থেকে, বিভিন্ন সোর্স থেকে। এবং আইকিউতে টাইম খুব ইম্পর্টেন্ট। টাইম বাঁচানোর চেষ্টা করবেন। যে আইকিউ পারবেন না, খুব ফাস্ট স্কিপ করে যাবেন। আইকিউর জন্য আপনাদের ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করা উচিত। এই স্ট্র্যাটেজি নিয়েও একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি ইংলিশের সিলেবাস। বাফার যে রিটেন পরীক্ষা, সেখানে এই মোটামুটি এই টপিকগুলো থেকেই বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে। সেন্টেন্স কারেকশন দিবে, প্রিপোজিশন দিবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং আসে বিভিন্ন ওয়ার্ডের, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ভয়েস চেঞ্জ, সিনোনিম অ্যান্টোনিম, ডিগ্রি, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স থেকে আসে, ট্যাগ কোশ্চেনও আসছে অনেকবার, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ট্রান্সলেশন তো তারা দিবে, তাদের ফেভারিট টপিক, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, জেন্ডার, বিভিন্ন ধরনের জেন্ডার আসে যেগুলি মোস্ট কমন, যেগুলি চাকরি পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, এই সমস্তগুলি দেয়। ভার্বস,
ক্লজ, ডিটারমিনার এবং ইংলিশ লিটারেচার থেকে অনেকগুলি কোশ্চেন আসছে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সমস্ত টপিকগুলো মেইনলি বাফা ফলো করে এবং আপনারা চাইলে প্রিলির এক্সাম কোশ্চেনগুলি দেখে যেতে পারেন, যে লাস্ট 50তম বিসিএস পর্যন্ত আপনারা জাস্ট প্রিলি কোশ্চেনগুলি দেখলেন বা যতগুলি ফার্স্ট ক্লাস অফিসারের যে কোশ্চেনগুলি থাকে কোশ্চেন ব্যাংক, এগুলো দেখে গেলেও হবে। মাস্টার্স নামে একটা এমসিকিউ বই আছে ইংলিশের, আপনারা চাইলে এটা থেকে প্রিপারেশন নিতে পারেন। আমি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে প্রিপারেশন নিয়েছিলাম, তো মেইনলি ওটাতে আমার কাজে দিছে, তাই ইংলিশে কোনো সমস্যা হয়নি। তো আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা যেহেতু ইংলিশে এতটা প্র্যাকটিসে থাকে না আমার মতো, তাই আপনারা চাইলে মাস্টার্স বা অন্য কোনো নিট বই থেকেও আপনার প্রিপারেশন নিতে পারেন। আর আপনাদের নিজস্ব যদি কোনো প্রেফারেন্স থাকে তাহলে ওইখান থেকে প্রিপারেশন নিলেই হবে। এটার জন্য ইংলিশের জন্য ব্যারেন্স টফেল বা ক্লিস টফেল এগুলো করে যেতে হবে না, এত ডিপলি কোনো কোশ্চেন করে না, মোটামুটি ইজি কোশ্চেন করে। 25+ পাওয়া যায়, কোনো সমস্যা হয় না, যে কেউ পারবে ইনশাল্লাহ। তাই এই টপিকগুলো ধরে আপনার একটু গুছিয়ে একটা প্রিপারেশন নেন যাদের ইংরেজি প্রিপারেশন দরকার আছে। আচ্ছা, এখন আমি বাফার যে বিগত বছরে যে প্রশ্নগুলি ছিল এগুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এই ধরনের কোশ্চেন আসছে। খুবই সহজ, তেমন কোনো কঠিন কিছু করে নাই। বাফা অনেক সময় এই টাইপের কোশ্চেন আবার রিপিট করে, তো অনেকে চাইলে এই সেম জিনিস পেয়ে যেতে পারেন। তো এই অনুযায়ী আপনারা একটা স্ক্রিনশট তুলে প্রিপারেশন নিতে পারেন যে এই ধরনের প্রশ্ন এসে থাকে। আমি রিড আউট করলাম না, অনেক সময়ের ব্যাপার, আপনারা এটাকে একটু দেখে নেবেন এবং এই জায়গায় যা বিস্তারিত আছে আপনারা সব কিছু নোট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা কেউ প্রিন্ট করে নিলে সেটাও হবে। আচ্ছা, এরপরে ফিজিক্সে মেনলি কী ধরনের টপিক আসে? ফিজিক্সে নিউটনীয় বলবিদ্যা, আদর্শ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব, কাজ শক্তি ক্ষমতা, ভেক্টর, আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, সবগুলো টপিক আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। মেইনলি এই ধরনের টপিকগুলো ওরা ফলো করে থাকে এইচএসসি সিলেবাস ডেফিনেটলি, এবং এসএসসি থেকে অনেক ছোটোখাটো ম্যাথ আসে, একদম সিম্পল ম্যাথ দিবে, বেশিরভাগই থিওরিটিক্যাল আসে যদিও, ম্যাথ খুবই কম দেয় ফিজিক্সে। তারপর আপনারা বলা তো যায় না, এক এক সেট এক এক রকম কোশ্চেন থাকে, তাই আপনারা ছোট ছোট যে ম্যাথগুলি যেগুলো ক্যালকুলেটার দরকার হয় না, এই সমস্ত ম্যাথগুলি প্র্যাকটিস করে যাবেন এই চ্যাপ্টারগুলো এই টপিকের উপর। আর যারা সায়েন্সে পড়াশোনা করতেছেন তাদের তো এই সমস্ত কোশ্চেন কোনো সমস্যা হওয়ার কথাই না। ফিজিক্স হায়ার ম্যাথ এই দুইটাতেই মেনলি আমি প্রশ্ন পরবর্তীতে দিয়ে দিয়েছি, একটু প্রশ্নগুলো দেখে যাবেন। বাফার যে ফিজিক্সের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আপনারা স্ক্রিনশট তুলে রাখেন যে কি ধরনের প্রশ্ন আসলে এসে থাকে। যদি প্রশ্নগুলো একবার দেখে যান তাহলে ধারণা পাওয়া যায় আসলে কি ধরনের কোয়েশ্চেন করে। ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দিবে না, খুব সিম্পল ম্যাথ দেয় এবং সময় খুব কম থাকে, 30 মিনিট সময় যেহেতু, এবং অনেক কম সময় 50টা এমসিকিউ দাগাতে হয়, তাই চেষ্টা করবেন সবগুলো দাগানোর, যতগুলি পারা যায়। যদি 30টা বা 40টাও দাগান, শেষের দিকে সবগুলো দাগাই দিবেন, কোনো সমস্যা নেই। মোটামুটি 100টার মতো ফিজিক্সের কোশ্চেন আমি রেডি করার চেষ্টা করছি, যে বিগত বছরে যেগুলি আসছে এগুলি কালেক্ট করছি। আমার কাছে ভাই পিডিএফ নাই, তাই পিডিএফ কেউ চাইলে দিতে পারবো না, আপনারা এখান থেকে নিতে হবে। আমি নিজে টাইপ করে করে এগুলো কালেক্ট করছি। সবগুলো প্রশ্ন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে বা যে আপনারা যে ওয়েতে করতে চান ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে 100 পর্যন্ত আপনারা এইগুলো দেখে রাখেন ফিজিক্সের জন্য, এবং ফিজিক্সের প্রিপারেশন মোটামুটি থাকলেই হয়, কোনো সমস্যা নেই। এরপর আসি হায়ার ম্যাথ নিয়ে। হায়ার ম্যাথের কোশ্চেন মেইনলি এইচএসসি থেকে আসে, যেহেতু আপনারা সবাই এইচএসসি পাস করছেন অথবা অ্যাপিয়ার্ড আছেন, তো তারা এইচএসসি যে বইটা এটাই ফলো করে। কিছু কিছু সময় এসএসসি থেকেও ওরা দিয়ে থাকে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে আসে, ছোট ছোট ম্যাথ আসে, লিমিটের ম্যাথগুলি আসে, ভেক্টর, স্ট্রেট লাইন, ত্রিকোণমিতিক রেশিও, এই ধরনের টপিকগুলো মেইনলি আসে। আপনারা এই ধরনের প্রিপারেশন নিয়ে যাবেন হায়ার ম্যাথ থেকে, যেহেতু আপনারা 2 বছর হায়ার ম্যাথ করতেছেনই, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন যারা শর্ট সিলেবাস এইচএসসি দিচ্ছেন তারা কি করবেন, অনেকগুলি ব্যাচ শর্ট সিলেবাসে গেছে, তাদের কথা ভাই কিছু এখানে বাবা বলে নাই। তো আপনাদের এগুলো করে যেতে হবে, কিছু করার নেই। শর্ট সিলেবাস হোক আর ফুল সিলেবাস, আপনাদের এই প্রিপারেশনটা রাখতেই হবে। বাফার এই যে হায়ার ম্যাথে যে কোশ্চেনগুলো আপনারা স্ক্রিনশট তুলে রাখেন প্রিপারেশনের জন্য, খুব অল্প ম্যাথ দেয়, তেমন একটা কঠিন দেয় না।
আপনারা স্ক্রিনশট তুলে রাখেন প্রিপারেশনের জন্য। হ্যান্ড ম্যাথের এই প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট তুলে থাকলে এই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকেন। বাফাতে যারা এই সমস্ত ব্রাঞ্চে পরীক্ষা দিবেন তারা এই ধরনের প্রিপারেশন নিয়ে গেলেই হবে। আর বেশিরভাগই আপনাদের এইচএসসি সিলেবাস থেকে আসে, তাই সমস্যা হয় না বাফাতে, তেমন একটা বাদ যায় না। আইকিউগুলো করে যাবেন, আইকিউতে অনেক বাদ যায়, আইকিউটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ইংলিশ আর ফিজিক্স, হ্যান্ড ম্যাথ এগুলি ইজি করে থাকে। আশা করি আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে বাফার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে এবং বেস্ট অফ লাক।